নমস্কার। খবরদার কথা নয়, নির্বাচন গেল, বিভিন্নভাবে আমরা আমাদের মতামত দিয়েছি, আপনাদের সঙ্গে তা শেয়ারও করেছি। মন্ত্রিসভা গঠিত হলো তা নিয়েও কথা বলেছি। রাজ্যে ব্যাপকভাবে যে নিষিদ্ধ ড্রাগের তা নিয়েও আমরা সপ্তাহকাল ধরে প্রচার করেছি। আজকে এমন একটা বিষয় নিয়ে আপনাদের কাছে আসতে চাই, সেটা হচ্ছে যে দুর্ঘটনা। রাজ্যে ব্যাপকভাবে ইদানিংকালে দুর্ঘটনা ব্যাপকভাবেই ঘটছে এবং সবচেয়ে বেশি দুর্ঘটনাটা যেভাবে হচ্ছে, বাইক, স্কুটার ইত্যাদি, গাড়ির সঙ্গে ধাক্কা, সাধারণভাবে গাড়ি চাপা দিয়েও চলে যাচ্ছে, এই সমস্ত বিষয়গুলি আমাদের ব্যাপকভাবে চিন্তায় ফেলেছে। এবং সর্বশেষ আমাদের এক সাংবাদিক বন্ধু রাতে কাজ সেরে ফেরার সময় অরুন্ধতিনগরের কাছে দুর্ঘটনায় পড়েন এবং আশ্চর্যজনক ঘটনা, যেটা দীর্ঘক্ষণ, আমি পুলিশের কাছ থেকে খবর নিয়েছি যে দীর্ঘক্ষণ উনি রাস্তায় পড়েছিলেন। ফায়ার সার্ভিসের লোকরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পরে মৃত বলে ঘোষণা করা হয়। এই যে বিষয়টা, এই যে সামাজিকতা ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। এবং এখানে যে বিষয়টা নিয়ে আলোচনা, তার আইনগত কতগুলি বিষয় আছে। মানুষ কেন সাহায্যের জন্য এগিয়ে আসে না? এটা তো ঠিক, ওই সাংবাদিক বন্ধু যখন পড়েছিলেন এখান থেকে কোনো মানুষজন যায়নি, ওখানে কারফিউ চলছিল, ঘটনা তা না, অনেক মানুষজনই গেছেন। তাহলে ঘন্টা দুয়েক কী করে পড়ে থাকলেন? এই যে বিষয়টা, এই বিষয়গুলি নিয়েই আজকে আলোচনা। আমাদের মনে কৌতূহল ছিল বলে আইনগত কিছু ব্যাখ্যা, এইগুলি জানার জন্যই আমাদের অতি পরিচিত, আপনাদেরও পরিচিত আইনজীবী পুরুষোত্তম রায় বর্মনকে আমরা অনুরোধ করেছিলেন আমাদের এখানে আসার জন্য। তিনি সময় দিয়েছেন, তাকে আমাদের কৃতজ্ঞতা জানাই। এবং প্রসঙ্গক্রমে বলি যে 1912 সালের 15ই এপ্রিল তৎকালীন সময়ের ভেতরে সর্ববৃহৎ যে বিলাসবহুল জাহাজ টাইটানিক দুর্ঘটনা ঘটেছিল, তখন থেকে দুর্ঘটনা বিষয়টি, এরপরে সিনেমাটি নেওয়া হয়েছে, আপনারা হয়তো দেখেছেন, দুর্ঘটনা বিষয়টি আমাদের সাংঘাতিকভাবে, ব্যাপকভাবেই বলি যে ভাবায়। সেই জাহাজে মানে প্রায় 2223 জন যাত্রী ছিলেন, 1517 জন যাত্রী মারা যান। এই বিষয়গুলি নিয়েই কথা বলবো। দুর্ঘটনা বিভিন্নভাবে আসে, বলে তো আসে না, বিভিন্নভাবেই আসে। কিন্তু এই যে টাইটানিকের কথা বললাম এই জন্য, ওইটা হয়ে যাওয়া, এই দুর্ঘটনা ঘটে যাওয়ার পরে কিন্তু সচেতন হয়েছে যারা জাহাজ নিয়ে এখন সমুদ্রে পাড়ি দেন, অনেক সতর্ক হয়েছেন এবং এই দুর্ঘটনার বিষয়টা অনেকটাই কমেছে। কিন্তু রেল দুর্ঘটনা বারবার কি সতর্ক করার পরও সতর্ক হয়েছেন? কেউ হননি। এটা মানুষের তো প্রাণ হাতে করে বেরোনোর মতো অবস্থা হয়েছে। এই সমস্ত বিষয় নিয়েই আমরা পুরুষোত্তমদার কাছে সরাসরি চলে যাই। পুরুষোত্তমদা, এই যে সড়ক দুর্ঘটনা হচ্ছে, সড়ক দুর্ঘটনা যদি রেল দুর্ঘটনা ধরেন, তাও যদি ধরেন, সেটাও হবে। মানুষ এই সমস্ত দুর্ঘটনার কবলে পড়ে নিঃস্ব হয়ে যাচ্ছে এক এক সময়। এবং একটা পরিবারের হয়তো একজনই আর্নিং মেম্বার আছেন, তিনি এই দুর্ঘটনার কবলে পড়ে চলে যাচ্ছেন। এই দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে আইনগত বিষয়টা আপনার কাছে আবার পরে যাচ্ছি, একটা জায়গায় দেখছি যে এই পরিপ্রেক্ষিতে দেশের মানুষ কতটা সচেতন হচ্ছেন বলে মনে করেন? এটা তো প্রথমত দুর্ঘটনা, পথ দুর্ঘটনা, রেল দুর্ঘটনাগুলো হঠাৎ করে ঘটনা, দীর্ঘদিনের অবহেলা, উদাসীনতা, দায়িত্বজ্ঞানহীনতা অনেক অধিকাংশ দুর্ঘটনার পেছনে থাকে। এখন আমাদের দেশে গত দুদিন আগে তো রেল দুর্ঘটনা ঘটলো এবং এখন আমরা এক্সপার্ট নই, কিন্তু জানা যাচ্ছে একটা ব্যবস্থাগত ত্রুটি। শুধুমাত্র ট্রেন চালককে দায়ী করলে আসল সত্যকে লুকোনো হয়। ব্যবস্থাগত ত্রুটি এবং দীর্ঘদিন ধরে যাত্রী সুরক্ষা, এই বিষয়টা প্রথমভাবে উপেক্ষিত আছে রেলের ক্ষেত্রে। এটা আমরা আলোচনায় বারবার আমরা বলেছি, এটা নিয়ে আলোচনা হচ্ছে। এখন আজকে যেই প্রসঙ্গে আলোচনা, শুধুমাত্র আমি ত্রিপুরার ক্ষেত্রে বলি, এবং আজকের আলোচনার যেই মূল অনুঘটক হিসেবে কাজ করছে, যা আমি বুঝলাম মণিময়ের কথা থেকে,
যে সাংবাদিক এবং একজন সাংবাদিক এবং আইনজীবী শুভেন্দু ভৌমিক তার একটা অভিজ্ঞতার কথা বলছিল যে কদিন আগে সে বাড়ি আসছিল বাইরে থেকে, রাজ্যের আগরতলা বাইরে থেকে, পথিমধ্যে রাস্তায় এক দুর্ঘটনার সম্মুখীন হয়। সে হয়নি, একটা দুটো গাড়ি দুর্ঘটনার সম্মুখীন হয়েছিল ও সেই দুর্ঘটনায় একজন ব্যক্তি অত্যন্ত আহত হয়ে, মারাত্মকভাবে আহত হয়ে রাস্তায় পড়েছিল। এবং তখন যারা এখানে দুর্ঘটনাস্থলে জমায়েত হয়েছিল তারা ওই আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার ক্ষেত্রে যে আগ্রহ তৎপরতা দেখানো দরকার ছিল তারা দেখাচ্ছিল না। এবং অনেকেই বলছিল যে এই দুর্ঘটনাগ্রস্ত লোককে হাসপাতালে নিয়ে গেলে আইনের পেছে পড়ে যাবেন, সমস্যায় পড়ে যাবেন, ফায়ার সার্ভিস আসুক, ফায়ার সার্ভিস এসে উদ্ধার করবে। তখন শুভেন্দু তাদের বোঝানোর চেষ্টা করছিল যে না, এখানে আমাদের প্রাথমিক দায়িত্ব হলো দুর্ঘটনাগ্রস্ত লোকটাকে যে কোনোভাবে যত দ্রুত সম্ভব হাসপাতালে নিয়ে যাওয়া, প্রাথমিক কিংবা নিকটবর্তী চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া, যাতে তার চিকিৎসাটা শুরু করা যায়। এখানে পুলিশ এলো, পুলিশের জন্য অপেক্ষা করা, ফায়ার সার্ভিসের জন্য অপেক্ষা করার কোনো প্রয়োজন নেই। এটা আমাদের দায়িত্ব এবং এর জন্য আমাদের আইনি কোনো ঝামেলায় পড়ার কোনো কারণ নেই। কিন্তু সাধারণ মানুষ এটা গ্রহণ করতে, এই বক্তব্য গ্রহণ করতে দ্বিধাগ্রস্ত ছিল এবং সেই কারণে শুভেন্দুর অনুরোধ করেছে মনিমাবাবু এবং কৌশিককে যে এই বিষয়টা নিয়ে একটা টক শো করা দরকার, যাতে করে মানুষকে সচেতন করা যায়। এটাই বোধহয় আজকের এই একদম আসল উদ্দেশ্য। একদম এই সচেতনের কথা সেজন্যই বলি। আমি এই কারণে বলি যে প্রথমত দুর্ঘটনা ঘটলে এইসব প্রসঙ্গে যদি একটা জিনিস অ্যাড করেন, এই দুর্ঘটনার কবলে পড়া মানুষ কতটা অসহায় বলে মনে করেন? এই সমস্ত মানুষ তো অসহায়, দুর্ঘটনায় কবলে পড়লে অসহায়। কিন্তু আমি যে বিষয়টাকে আজকে আলোচনায় গুরুত্ব দিতে চাই যে দুর্ঘটনাগ্রস্ত হলে পরে আমরা যারা নাগরিক কিংবা পথচারী, আমরা যখন দেখি কোনো মানুষ দুর্ঘটনাগ্রস্ত হয়ে রাস্তায় আহত হয়ে পড়ে আছেন, ফায়ার ব্রিগেড আসতে কোনো কারণে দেরি হচ্ছে, পুলিশ আসতে কোনো কারণে দেরি হচ্ছে, সেক্ষেত্রে আমাদের প্রাথমিক দায়িত্ব হচ্ছে লোকটাকে হাসপাতালে নিয়ে যাওয়া। এবং এখানে আইনের কোনো রকম ভীতির কারণ নেই। অনেকে ব্যাপারটাকে এড়িয়ে যান। তারা মনে করেন পরবর্তী সময় আইনি জটিলতায় পড়তে হবে। অনেক সময় আইনি ঝামেলায় অনেকে পড়েনও। এইটা যারা পড়েন তার জন্য দায়ী হচ্ছে সচেতনতার অভাব। এবং এই কারণে এই বিষয়টা কিন্তু সারা দেশের ক্ষেত্রেই দেখা গেছে বিভিন্ন রাস্তায় দুর্ঘটনা প্রতিদিন ঘটছে। অনেক ক্ষেত্রেই দুর্ঘটনাগ্রস্তদের হাসপাতালে নিয়ে যাওয়া যাচ্ছে না, রাস্তায় চিৎকার করতে করতে লোকটা মারা যাচ্ছে, কেউ সামনে এগিয়ে আসছে না। এর পেছনে একদিকে একটা নাগরিক উদাসীন্য, যেটা অত্যন্ত নিন্দনীয়, এটা কাজ করে। আরেকটা জিনিস কাজ করে ভীতির কাজ, যে এখানে হাত দিলে পুলিশের পেছে পড়ে যেতে হবে, আদালতে বারবার যেতে হবে, আমি সাহায্য করতে গিয়ে নিজের জন্য আরও বিড়ম্বনা ডেকে আনবো। এই বিষয়টা সারা দেশেই আছে। তার জন্য সেভ লাইফ ফাউন্ডেশন নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা 2016 সনে সুপ্রিম কোর্টে মামলা করেছিল এই বিষয়ে, সুপ্রিম কোর্টের নজরে নিয়ে। 2016 সনে মামলাটা হয়েছিল, বহু পূর্বে 2012 সনে। আমরা যে কথাটা নিয়ে আলোচনা করছি, আমি দুর্ঘটনার বিশদ কারণে যাচ্ছি না, আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করছি, দুর্ঘটনা হয়ে গেছে, একজন কিংবা যারা আহত হয়েছেন তাদের চিকিৎসা করার ক্ষেত্রে মানুষ এগিয়ে আসেন না, কিংবা যারা এগিয়ে আসেন তারা অনেক ক্ষেত্রে ঝামেলায় জড়িয়ে পড়েন, তাদেরকে পুলিশ হয়রানি করে, হেনস্থা করে, হাসপাতালে রুগী নিয়ে গেলেও তাদেরকে হেনস্থা করা হয়। সেক্ষেত্রে এই তিক্ত অভিজ্ঞতা থেকে অনেকেই এই বিষয়ে এড়িয়ে যান। এর ফলে বাস্তব ঘটনা পুলিশ হ্যারাস করে, সারা দেশই হয়। এই কারণে মানুষ এড়িয়ে যান। এর জন্যই সেভ লাইফ ফাউন্ডেশন, এটা সারা দেশেই আছে। সেভ লাইফ ফাউন্ডেশন নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা 2012 সনে সুপ্রিম কোর্টে একটি মামলা বলেছিল এই যে গুড সামারিটানিয়ান, অর্থাৎ যারা এই ধরনের সমাজসেবামূলক কাজ করেন তাদেরকে ইংরেজি বলে গুড সামারিটানিয়ান, সমাজ হিতৈষী ব্যক্তিরা যারা এই ধরনের দুর্ঘটনাস্থল থেকে আহতদের হাসপাতালে নিয়ে যান তাদেরকে গুড সামারিটানিয়ান বলুন। এই ধরনের গুড সামারিটানিয়ানদের হেনস্থা বন্ধ করার জন্য একটা জনস্বার্থ মামলা করেছিল, সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় নির্দেশ দেয়। সেই মামলায় সুপ্রিম কোর্ট বলেছিল যে গুড সামারিটানিয়ানরা যারা রুগীদের দুর্ঘটনাস্থল থেকে হাসপাতালে নিয়ে আসবেন কিংবা তাদেরকে কোনোভাবে হেনস্থা করা যাবে না, তাদেরকে আইনের প্রোটেকশন দিতে হবে।
তার জন্য সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় সড়ক মন্ত্রককে, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রককে, গৃহমন্ত্রককে এসওপি স্ট্যান্ডার্ড অপারেশনাল প্রোটোকল তৈরি করার জন্য, যাতে করে সারা দেশে সবাইকে নির্দেশ দেওয়ার জন্য সমস্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এবং জনমনে যাতে এই বিষয়ে ব্যাপক প্রচার চালানো হয় যে যারা দুর্ঘটনাস্থল থেকে আহত ব্যক্তিদের হাসপাতালে নিয়ে যাবেন তাদের কোনো রকম হেনস্থা কিংবা আইনি ঝামেলায় পড়ার কোনো সম্ভাবনা নেই, বরং তারা সমাজ সেবার কাজ করবেন, তারা প্রশংসার কাজ করবেন এবং তাদের যাতে কোনো রকম বিড়ম্বনায় না পড়তে হয় তার জন্য সুপ্রিম কোর্ট কড়া নির্দেশ দিয়েছে। এবং সুপ্রিম কোর্ট বলেছে এর জন্য প্রয়োজনে আইন সংশোধন করতে হবে। সেই কারণেই মোটর ভেহিকেলস অ্যাক্ট সংশোধন করে একটি নূতন ধারা যুক্ত করা হয়েছে, সেকশন 135। সেই 135 ধারায় বলা হয়েছে যে গভর্নমেন্টকে দায়িত্ব নিয়ে এই ধরনের গুড সামারিটানিয়ানদের সুরক্ষার ব্যবস্থা দিতে হবে। 134, protection of good Samaritans. A good Samaritan shall not be liable for any civil or criminal action for any injury or or death of the victim of an accident involving a motor vehicle where such injury or death resulted from the good Samaritan's negligence in acting or failing to act while rendering emergency medical or non-medical care or assistance. এটা কিন্তু এই আইনটা বলা হচ্ছে একজন গুড সামারিটানিয়ানকে যে দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের চিকিৎসা সাহায্য অন্যান্য সাহায্য দেওয়ার জন্য এগিয়ে আসবেন তাদেরকে আইনি প্রোটেকশন দেওয়া হয়েছে। গুড সামারিটানিয়ানদের বিরুদ্ধে কোনো রকম দেওয়ানি বা ফৌজদারি মামলা করা যাবে না। ধরুন রাস্তায় একটা লোক অ্যাক্সিডেন্ট করেছে, আমি একজন ডাক্তার কিংবা আমি স্বাস্থ্য সংক্রান্ত সামান্য ধারণা আমার আছে, আমি সেক্ষেত্রে লোকটাকে গিয়ে তার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেছে, আমি তাকে কৃত্রিমভাবে শ্বাস প্রশ্বাস দিয়ে বাঁচানোর চেষ্টা করলাম, এটা জরুরি ভিত্তিতে। না হলে এই মুহূর্তে তাকে কৃত্রিমভাবে শ্বাস প্রশ্বাস দিয়ে বাঁচিয়ে রাখার দরকার যাতে পরবর্তী চিকিৎসা করা যায়। এর জন্য আমি কৃত্রিমভাবে শ্বাস প্রশ্বাস দিতে গেলাম, লোকটা মারা গেলে এর জন্য আমাকে কোনোভাবে দায়ী করা যাবে না এবং আমাকে প্রোটেকশন দিতে হবে। এটা কিন্তু সুপ্রিম কোর্ট বলেছে যাতে দুর্ঘটনায় পতিত ব্যক্তিরা, মানুষরা প্রাথমিক চিকিৎসা পায়, প্রাথমিক সহায়তা পায়, হাসপাতালে নিয়ে। আমি ধরুন দুর্ঘটনাস্থলে আমি যাচ্ছি গাড়ি করে, রাস্তায় একজন দুর্ঘটনায় পড়ে হাত পা ভেঙে পড়ে আছে, প্রচুর রক্তপাত হচ্ছে, আমার এক্ষুনি দায়িত্ব তাকে হাসপাতালে আমার গাড়ি করে নিয়ে যাওয়া। ধরুন পথের মধ্যে আমার গাড়িতে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হলো, তার জন্য আমাকে কোনোভাবে দায়ী করা যাবে না। এটা কিন্তু গুড সামারিটানিয়ানদের প্রোটেকশন দেওয়ার জন্য সেকশন 134 ইন মোটর ভেহিকলস অ্যাক্টে যুক্ত করা হয়েছে। সাধারণ মানুষ এটা জানে না দেখি না, এক্ষেত্রে স্পষ্ট আছে। আমি একটা কথা বলি, আমাদের একজন তরুণ আইনজীবী ভাস্কর দেবরায়, আপনাদের মনে আছে আজ থেকে বছর 4 আগে আগরতলা শহরে রাত্রিবেলায় দুর্ঘটনায় পড়ে মারা গিয়েছিলেন এবং সেই ভাস্কর দেবরায় মারা গিয়েছিলেন ট্রমা সেন্টারে, চিকিৎসা করা হয়নি, চিকিৎসার পুরো চূড়ান্ত গাফিলতি ছিল। আরেকটা কথা ছিল, এই ভাস্কর দেবরায় বাইক দুর্ঘটনায় পতিত হয়ে রাস্তায় পড়েছিলেন, কেউ তাকে হাসপাতালে নিয়ে যায়নি, ফায়ার ব্রিগেড এসে হাসপাতালে নিয়ে গেছিল অনেক পরে। সেই পরিপ্রেক্ষিতে একটি জনস্বার্থ মামলা করেছিল একজন আইনজীবী পুলক শাহ। আমি সেই মামলায় পুলক শাহর পক্ষে আমরা লড়েছিলাম, আমার সাথে সমরজিৎ কৌশিকুড়া ছিল, আমরা মামলা করেছিলাম। সেই মামলায়, জনস্বার্থ মামলায়, সেই মামলায় আমাদের বক্তব্য ছিল 2-3টে বক্তব্য ছিল। একটা বক্তব্য ছিল ভাস্কর দেবরায়ের মৃত্যু হয়েছে ট্রমা সেন্টারে চূড়ান্ত গাফিলতির জন্য, ট্রমা সেন্টারে যা যা থাকার তা ছিল না, এবং এই যে গুড সামারিটানিয়ান এই বিষয়ে মানুষের মধ্যে যথেষ্ট ধ্যান ধারণা না থাকার ফলে ভাস্কর রাস্তায় পড়েছিল, কেউ তাকে হাসপাতালে নিয়ে যায়নি, ভয়ে ভিত্তিতে আশঙ্কাতে। সেই মামলায় আমাদের উচ্চ আদালত তৎকালীন প্রধান বিচারপতি প্রধান বিচারপতি জাস্টিস মহান্তি এবং জাস্টিস এস.জি. চট্টোপাধ্যায়, তারা রায় দিয়েছিল 20 এপ্রিল 2022। সেই রায় দিয়ে ভাস্কর দেবরায়ের মাকে ক্ষতিপূরণ হিসাবে 20 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছিল এবং ট্রমা সেন্টারে সার্বিক চিকিৎসা গাফিলতি নিয়ে কোর্ট অত্যন্ত কড়া পর্যবেক্ষণ দিয়েছিল, অত্যন্ত কর্কশ পর্যবেক্ষণ দিয়েছিল, যেখানে কোনো চিকিৎসাই হয়নি। আরেকটা কোর্ট বলেছিল যে গুড সামারিটানিয়ানের বিষয়টা আমি উল্লেখ করেছিলাম আমরা, তখন কোর্ট বলেছে পুলিশকে দায়িত্ব দিয়েছিল, ডিজিপিকে, স্বরাষ্ট্র দপ্তরকে এই যে গুড সামারিটানিয়ানদের ব্যাপারে সচেতনতা,
তাদের রক্ষা কবচ সম্পর্কে মানুষকে ওয়াকিবহাল করার জন্য ব্যাপক প্রচার করতে হবে। এই প্রচার বোধহয় করা হয়নি, আমি শুনি এখনও শুনিনি। আমরা আবার আমি আজকে কৌশিককে বলেছি রাজ্যের পুলিশ মহানির্দেশককে চিঠি লেখার জন্য, কালকেই আমরা চিঠি লিখে জানতে চাইব 22 এপ্রিল 2022 সনে আমাদের উচ্চ আদালত যে রায় দিয়েছে গুড সামারিটানিয়ানদের বিষয়ে জনগণকে সচেতন করার জন্য পুলিশ কী করলো এটা আমাদের জানানো হোক। যদি কিছু না করে আমরা আদালতে যাব। আমি এই কথাটা বলছি, দুর্ঘটনার অনেক কারণে দুর্ঘটনার প্রতি মুহূর্তে দুর্ঘটনা বাড়ছে, কেন হচ্ছে এগুলো নিয়ে বিস্তৃত আলোচনার প্রয়োজন আছে এইটা নিয়ে। এবং আরেকটা বিষয় আছে, এটাও আমাদের বলা দরকার যে ত্রিপুরাতে এত দুর্ঘটনা হচ্ছে, প্রতি বছর দুর্ঘটনা প্রায় 1,500 থেকে 2,000 লোক আহত নিহত হচ্ছে আমাদের ছোট্ট রাজ্যে, প্রতিদিন দুর্ঘটনা ঘটছে। এখানে আইনে 135 ধারায়, মোটর ভেহিকেল সেক্টর 35 ধারায় সরকারকে দায়িত্ব দেওয়া হয়েছে, সরকারকে একটা অনুসন্ধান, একটা এক্সপার্ট কমিটি গঠন করতে হবে। এক্সপার্ট কমিটি গঠন করে এই মোটর যান দুর্ঘটনা কেন ঘটছে, এর কারণ কি, যান দুর্ঘটনার কারণগুলোকে, এই কারণগুলো প্রতিকারের জন্য কি করা, তার জন্য এক্সপার্ট কমিটি সরকার, কিছু সিসি ক্যামেরা তো লাগিয়ে, শুধু সিসি ক্যামেরা নয়, এক্সপার্ট কমিটি কেন দুর্ঘটনা হচ্ছে, চলে কিনা জানি না, কিন্তু কোন জায়গায় দুর্ঘটনা প্রবণ জায়গাগুলো কেন দুর্ঘটনা ঘটছে, দুর্ঘটনার কারণগুলোকে নির্দিষ্ট করা, এগুলো দূর করার জন্য ব্যবস্থা নেওয়া, এটাও সরকারের আইনি দায়িত্বের মধ্যে পড়ে। এইটাও সরকার করছে কিনা জানি না, এখনো করেনি। আমরাও এই ব্যাপারে জনস্বার্থে সরকারের কাছে যাব, দরকার হলে আমরা আদালতে যাব। তো আজকের আলোচনাটা আমি সীমাবদ্ধ রাখতে চাই শুভেন্দু কিংবা আপনার কথা অনুযায়ী, যে আমি একটা কথা বলতে চাই, দুর্ঘটনা ঘটলে আমাদের দায়িত্ব, প্রাথমিক দায়িত্ব, মানবিক দায়িত্ব, দুর্ঘটনাগ্রস্ত লোকদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা। ফায়ার ব্রিগেডের জন্য, পুলিশ আসার জন্য অপেক্ষা করার কোনো প্রয়োজন নেই। যারা নিয়ে যাবেন তাদের আইনি রক্ষা কবচ আছে, তারা কোনোরকমভাবে কোনোরকম বিড়ম্বনায় পড়বেন না। সুপ্রিম কোর্ট এটাও বলেছে যে আমি একজন দুর্ঘটনাগ্রস্ত লোককে হাসপাতালে নিয়ে গেলাম, তার জন্য যদি আমার স্টেটমেন্ট রেকর্ড করতে হয় তাহলে আমাকে ডাকা যাবে না, আমার কাজের জায়গায় পুলিশকে যেতে হবে, আমাকে ডেকে পুলিশ থানায় বসিয়ে রাখা যাবে না, স্টেটমেন্ট নেব আসুন 2 দিন 3 দিন 4 দিন, না হবে না। সুপ্রিম কোর্ট বলেছে কোনো রকম হেনস্থা করা যাবে না, দরকার হলে তার স্টেটমেন্ট ভিডিও রেকর্ডিং করতে হবে, অথবা ওই লোকের কর্মস্থলে গিয়ে তার সুবিধা মতো সময়ে তার স্টেটমেন্ট নিতে হবে। এটা কিন্তু আছে, এটা আমরা অনেকেই জানি না। সেই কারণে আমি খবরদার কথা নয়, এই ইউটিউব চ্যানেলকে ধন্যবাদ জানাবো, অত্যন্ত জরুরি জনস্বার্থ সংশ্লিষ্ট একটি বিষয়ে আজকের এই টকশোটাকে নির্দিষ্ট করার জন্য। এটা এই বিষয়ে ফোকাস করা আমাদের অত্যন্ত জরুরি। পথ দুর্ঘটনা রোধ করার বিষয় নিয়ে আমরা অন্যদিন আলোচনা করব, কিন্তু দুর্ঘটনাগ্রস্ত স্থল থেকে আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার ক্ষেত্রে অনেক সময় আমরা দায়িত্ব পালন করি না, ভয়ে কিংবা আশঙ্কায়। এইটা ভয়ে আশঙ্কার কোনো কারণ নেই। ঠিক, দীর্ঘক্ষণ বললেন, একেবারে মানে জলের মতো পরিষ্কার একটা বিষয়, যে ভয়ের কোনো কারণ নেই। একজন মানুষ যন্ত্রণায় কাতরাচ্ছে, আরেকজন মানুষ, সুস্থ মানুষ, তাকে সাহায্যের জন্য এগিয়ে যাবে না, তাকে বিড়ম্বনায় পড়তে হবে। আইনগত ব্যাখ্যা পুরুষোত্তমরা সরাসরি বললেন, কোনো রকম সমস্যায় পড়ার কোনো সুযোগ নেই। এবং সেই জন্য পুরুষোত্তমরা একটা উদ্যোগ নিয়েছেন, 2022 সালের যে হাইকোর্টের রায়, সেই রায় কার্যকরী হলো কিনা ডিজি সাহেবকে উনি জানাবেন, এবং কি ব্যবস্থা নিয়েছেন সেই ব্যাপারে ডিজি সাহেবের যে উত্তর, তার উপরে নির্ভর করবে আমাদের পরবর্তী পদক্ষেপ। আমরাও খবরদার কথা নয়, এর থেকে কিন্তু পিছিয়ে থাকবো না, কারণ আমাদের নিজেদের উদ্যোগে আমরা এই আজকের আলোচনাটা করলাম। শুধুমাত্র পথচারীদের দোষারোপ করে, রাস্তার দোষারোপ করে আছে, রাস্তাঘাট ঠিকঠাক মতো নেই, তার দায়িত্ব প্রশাসনের আছে। সিসি ক্যামেরা লাগিয়ে দুর্ঘটনা রোধ করা যথেষ্ট কঠিন বিষয় বলে মনে হয়। আমরা আরেকদিন এই বিষয় নিয়ে আলোচনা করব, কিভাবে এটা রোধ করা যায়। দায়িত্ব থেকে সরে যাবে না, খবরদার কথা নয়। পুরুষোত্তম রায় বর্মনকে আজকের এই অনুষ্ঠানে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের এই অনুষ্ঠান শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে নমস্কার।